শান্তিনিকেতন ভ্রমণের তৃতীয় পর্বে আজ আমরা চলে এসেছি সুরুল রাজবাড়িতে। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এই সুরুল রাজবাড়ি। নামে রাজবাড়ি হলেও আসলে এটি কিন্তু জমিদার বাড়ি। সুরুল রাজবাড়ির সাথে ঠাকুর বাড়ির সম্পর্ক ছিল বেশ নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন এবং মহর্ষি দেবেন্দ্রনাথও শান্তিনিকেতনের বেশ কিছু জমি এই রাজবাড়ির তরফে পেয়েছিলেন। সুরুল রাজবাড়ির ইতিহাস অনেক পুরনো, প্রায় 4 শতাধিক বছরের পুরনো সুরুলের এই সরকার বাড়ি বা রাজবাড়ি। অনুমান করা হয় অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র ঘোষ বা ভরতচন্দ্র সরকার নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন, যিনি তার স্ত্রীকে বহু প্রচেষ্টার পরেও কোনো সন্তান না দিতে পারায় বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন। কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রা ভঙ্গ করার জন্য তারা এসে পৌঁছন এই বীরভূমের সুরুলে। এখানে এসে তারা তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন। গুরুদেবের বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন, তাই দেখে ভারতচন্দ্র সরকার আর তার স্ত্রী শ্যামসুন্দরের পুজো শুরু করলে তাদের একটি পুত্র সন্তান হয়, যার নাম তারা দিয়েছিলেন কৃষ্ণহরি। শোনা যায় এই পরিবারের আসল পদবী কিন্তু সরকার নয়। ইংরেজদের সাথে ব্যবসা বাণিজ্য করার সুবাদে তারা বিশাল প্রতিপত্তি লাভ করেছিলেন এবং সরকার উপাধি পেয়েছিলেন। মূলত নীলের চাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসা ছিল তাদের। আমরা সুরুল রাজবাড়ির প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে দেখছি। সুরুল রাজবাড়ির আরেকটি বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্ব এদের রাজবাড়ির পুজো। এই বাড়ির পুজোর আনুমানিক বয়স প্রায় 286 বছর। চতুষ্কোণ এই রাজবাড়িটি। এই রাজবাড়ির মাঝখানে রয়েছে এই নাট মন্দির। এই নাট মন্দিরেই সুরুল রাজবাড়ির পুজো কিন্তু অনুষ্ঠিত হয়। কলকাতার বেশ বনেদি বাড়ির পুজোর সমতুল্য এই সুরুল রাজবাড়ির পুজো। তবে এই রাজবাড়ির পুজো কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। আমরা যে অংশে দাঁড়িয়ে রয়েছি এটা বড় তরফের বাড়ি। এখানে আরেকটি তরফ রয়েছে ছোট তরফ। তবে দুই তরফের পুজোতে কিন্তু সাবেকিয়ানা বর্তমান এবং তাদের পুজোর জন্য রয়েছে আলাদা ট্রাস্ট। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস 5 খিলান বিশিষ্ট এই যে ঠাকুর দালান মন্দিরটি দেখছেন, এটি তৈরি করেছিলেন। এর খরচ সে সময় পড়েছিল হলো 18,000 টাকা। রথের দিন এখানে কাঠামো পুজো হয়, তারপর শুরু হয় প্রতিমা নির্মাণ করা। একচালার প্রতিমার অঙ্গে থাকে ডাকের সাজ। 5 প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা এই বাড়ির প্রতিমা নির্মাণ করে আসছেন। সুরুল রাজবাড়ির দুর্গা প্রতিমাকে সাজানো হয় 300 বছরের পুরনো অস্ত্রশস্ত্র দিয়ে এবং বাড়ির পারিবারিক অলংকার সামগ্রী দিয়ে। পুজোর নিয়ম মতো এখানে মা হলেন পূজিতা হন বৈষ্ণব মতে, তাই অন্নভোগের পরিবর্তে এখানে চিড়ে, নাড়ু, ফল, মিষ্টি ইত্যাদি ভোগ নিবেদন করা হয়। পুজোর কদিন এই রাজবাড়ি সেজে ওঠে বৈদ্যুতিক আলোতে নয়, রেড়ির তেলের প্রদীপে। ঠাকুরের এই নাট মন্দিরকে সাজানো হয় বেলজিয়াম থেকে নিয়ে আসা লণ্ঠনের ঝাড়বাতিতে। রাজবাড়িতে পুজোর 3 দিন বলি দেওয়ার প্রচলন রয়েছে। সপ্তমীর দিন চাল কুমড়ো, অষ্টমীতে পাঠা আর নবমীতে চাল কুমড়ো এবং আখ বলি দেওয়া হয়। কারণ রাজবাড়িতে রয়েছেন নারায়ণ, তাই নারায়ণের সামনে বলি দেওয়া নিষিদ্ধ। সেই জন্য বলির সময়টুকু নারায়ণকে নিয়ে যাওয়া হয় অন্য মন্দিরে। বলি হয়ে যাওয়ার পর পুনরায় তাকে আবার এই মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয়। পূর্বে রাজবাড়ির পুজোতে যাত্রাপালা হতো, যা ছিল দেখবার মতো। দূর দূরান্ত থেকে কত মানুষ ছুটে আসতো এখানে। তবে এখন আর অতটা লোক সমাগম হয় না। এবাড়ির সদস্যরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে থাকলেও কিন্তু পুজোর সময় তারা ফিরে আসেন এই বাড়িতে। এটা বাড়ির পেছন দিক। এই দিকটাতে রাজপরিবারের বেশ কিছু বংশধর যারা এখানে রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত তারা থাকেন। আমরা সুরুল রাজবাড়ির বড় তরফের বাড়িটি দেখে ছোট তরফের যে বাড়িটি রয়েছে সেদিকে যাব। এই রাজবাড়ি থেকে বেরিয়ে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে পাবো সেই ছোট তরফের বাড়ি, যেখানে টেরাকোটার তৈরি একটি পুরনো শিব মন্দির কিন্তু আমরা দেখতে পাবো। প্রসঙ্গত যারা দর্শক আছেন তাদেরকে জানিয়ে দিই, এই রাজবাড়ি কিন্তু বেশ কিছু চলচ্চিত্রের শুটিংও হয়েছে। তার মধ্যে রয়েছে হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস,
প্রতিবেশীর বর্মী বাক্স, বলিদান, সমাপ্তি, গয়নার বাক্স ইত্যাদি। এছাড়া বেশ কিছু ধারাবাহিকের শুটিংও কিন্তু এখানে হয়েছে, যার মধ্যে রয়েছে তুমি রবে নীরবে, লালু ভুলু, রাখি বন্ধন, রানী রাসমণি ইত্যাদি। সুরুলের রাজবাড়ি বিশাল বড় নাট মন্দির এবং নাট মণ্ডপ আমরা দেখছি। এবার আমরা যাব ছোট তরফের দিকে, কিন্তু তার আগে নিজেদের কয়েকটা ছবি না তুললে কি আর চলে, তাই ঝপাঝপ করে কয়েকটা ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে। ছবি তোলার পালা সাঙ্গ করে আমরা এবার চলে এসেছি সুরুল রাজবাড়ির ছোট তরফের দিকে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে কৃষ্ণহরির মৃত্যুর পর তার 3 ছেলে যাদবেন্দ্র, মাধবেন্দ্র আর কালীচরণের মধ্যে সম্পত্তি নিয়ে এতটাই সমস্যা তুঙ্গে উঠেছিল যে জমিদারি ভাগ হয়ে যায়। যাদবেন্দ্র আর কালীচরণ একসঙ্গে আদিবাড়িতে থেকে যান, লোকমুখে তারা বড় তরফ, আর এটা ছোট তরফ অর্থাৎ মাধবেন্দ্রের বাড়ি। এখানে টেরাকোটার মন্দির দেখতে পাবো আমরা। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটি কৃষ্ণ মন্দির, খুব সুন্দর করে সাজানো, এবং এর পাশেই রয়েছে আরও 2টি মন্দির, যে 2টি মন্দির আসলে 2টি শিব মন্দির। আমরা ধীরে ধীরে সেই মন্দিরগুলো দেখব। বড় তরফের থেকে ছোট তরফের বাড়ি কিন্তু অনেক বেশি সাজানো গোছানো, অনেক বেশি সুন্দর। এ তরফেও কিন্তু দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয়ে থাকে, অর্থাৎ সুরুল রাজবাড়িতে কিন্তু জোড়া দুর্গাপূজা। এ বাড়ির প্রাচীন পুজো সম্পর্কে যা জানা যায়, সপ্তমীর দিন সকালে দোলা নিয়ে পুকুর ঘাটে ঘট ভরতে যাওয়ার সময় থেকেই পুজোর জাঁকজমক শুরু হয়ে যায়, চলে আগমনের গান। আর জমিদার বাড়িতে যখন দোলা ঢোকে তার সাথে সাথে ঢোল, বাঁশি, বাজনার ইত্যাদি তালের সাথে সাথে মন্দিরের সামনে যে দোতলা বারান্দা রয়েছে অর্থাৎ বড় তরফের দিকে, সেখানে কিন্তু গুড়ের তৈরি সিঁড়ির নাড়ু নিচে ছোড়েন বাড়ির বয়স্ক সদস্যরা। এটা শিব মন্দির, জোড়া শিব মন্দির পাশাপাশি দুটো রয়েছে। আমরা ছোট তরফের বাড়িতে রয়েছি এই মুহূর্তে। যেটা বলছিলাম, পুজোর দিনগুলোতে এখানে কিন্তু দুবেলাই 108 রকমের ভোগ মাকে নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। আগেই বলা হয়েছে যে এই বাড়িতে যেহেতু এরা বৈষ্ণব মতে পুজো করেন, তাই এখানে পুজোতে অন্ন ভোগ হয় না, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন মিষ্টি, শুকনো প্রসাদ ইত্যাদি দেওয়া হয়। দুর্গাপূজা ছাড়াও এই সুরুলের রাজবাড়িতে লক্ষ্মী জনার্দন এবং অন্যান্য দেবদেবীর নিত্য পুজো কিন্তু প্রতিদিন হয়ে থাকে। অত্যন্ত সুন্দর সুরুলের রাজবাড়ি। ছোট তরফের মন্দিরগুলি, এই টেরাকোটার শিল্পের তৈরি মন্দিরগুলি তো আমার কাছে অত্যন্ত সুন্দর বলে মনে হয়েছে। আমরা মন্দির দেখে এবার ধীরে ধীরে নাট মন্দিরের দিকে এগিয়ে যাব। তার আগে চারপাশটা আরেকবার সবাইকে দেখিয়ে দিই। এই সেই নাট মন্দির, প্রশস্ত নাট মন্দির তোমরা দেখতে পাচ্ছ, সামনে বিশাল একটা অংশ, তারপরে রয়েছে মায়ের মন্দির। সময় শেষ হয়ে আসছে, আস্তে আস্তে বেলাও পড়ে আসছে, আমাদের আবার ফিরতে হবে। তাই সুরুল রাজবাড়িতে আর বেশি সময় অতিবাহিত করব না, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেব। তবে যাওয়ার আগে দর্শকদের কাছে অনুরোধ যে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, এবং তার পাশাপাশি শান্তিনিকেতন ভ্রমণের আরও আমাদের এর আগে 2টি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি যদি দেখতে চাও তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারো। তাহলে শান্তিনিকেতন ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি, কোথায় থাকবে, কি খাবে এবং কিভাবে ঘুরবে, সমস্ত বিষয় কিন্তু তোমরা জানতে পারবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সুরুল রাজবাড়ি থেকে এবার বিদায় নেওয়ার পালা।